প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বেসিক আলোচনা করেছি বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার ইতিহাস, প্রস্তাবনা, বৈশিষ্ট্য, অনুচ্ছেদ, সংবিধানের সংশোধনী, তফসিল, আরও অনেক কথাই বলেছি। কিন্তু এই সংবিধান থেকে বিগত বিসিএস প্রিলিমিনারিতে যে সকল প্রশ্ন আসছে সেই সকল প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর জানা অত্যন্ত জরুরি। আসুন আমরা বিগত সালের বিসিএস প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান জেনে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? উত্থাপিত আপনাদেরকে পড়িয়েছিলাম টেকনিকের মধ্যে, একটু মনে করে দেখেন যে উগ্র শাখা, এবং পড়িয়েছিলাম 12/4/14/16 ONDD বা ওসি নো ডে ডে। দেখেন, তাহলে আমাদের বলেছে উত্থাপন। আপনি এইটুকু মনে রাখলে আপনি উত্তর দিতে পারবেন। এখানে কি আসলো? 12ই অক্টোবর। কি আসলো? 12ই অক্টোবর। তাহলে আমাদের অপশনে কি 12ই অক্টোবর আছে, এবং আর যে 4টি অপশন আছে এর মধ্যে 11ই নভেম্বর আপনার আসবে না, 3 মার্চ আসবে না, 16ই ডিসেম্বরটা, 16ই ডিসেম্বর এই যে দেখেন যেটা হচ্ছে কার্যকর। তাহলে এই সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর আর উত্থাপিত হয় 12ই অক্টোবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলেছে উত্থাপিত কবে হয়? উত্থাপিত হয় 12ই অক্টোবর। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 42তম বিসিএস এর এই প্রশ্ন, এবং মোটামুটিভাবে এটি আমাদের সবার মুখস্থ। প্রদত্ত অপশনে 137 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়েছে। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অর্থাৎ মৌলিক বিধান কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। 41তম বিসিএস এর এই প্রশ্নের উত্তর হচ্ছে অনুচ্ছেদ 7 খ। এখানে 7 আছে, 7 ক আছে, 7 খ আছে। আপনারা জানেন যে প্রাধান্য বিষয়ক কথা আছে অনুচ্ছেদ 7-এ, আর স্থগিতাদেশ বা স্থগিত সংক্রান্ত যে বিষয়, এটি স্থগিত করা যাবে না, এটি অনুচ্ছেদ 7-এর কয়ে আছে। আর অনুচ্ছেদ 8-এ রয়েছে মূলনীতি সংক্রান্ত বিষয়। আমরা এগুলি পড়েছি, টেকনিক দিয়ে পড়েছি, অতএব যেটি পরীক্ষায় আসুক না কেন আমরা উত্তর দিতে পারবো। তাহলে অপশন গ, অনুচ্ছেদ 7-এর খ। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? দেখেন, তফসিল 4 অর্থাৎ 4র্থ তফসিলে কি করা হয়? সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে এই তফসিলটির অপব্যবহার করা হয়। কোন তফসিল? 4র্থ তফসিল। এবং 5ম, 6ষ্ঠ, 7ম তফসিল আমি আপনাদেরকে পড়িয়েছি। যেটি দেখেন, 5ম তফসিল 7ই মার্চের ভাষণ, 6ষ্ঠ তফসিল স্বাধীনতার ঘোষণা, আর 7ম তফসিল মুজিবনগর সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে দেখেন উত্তর 4র্থ তফসিল। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়? বৈদেশিক নীতি মিন্স পররাষ্ট্রনীতি। অর্থাৎ সংবিধানের 25 নং অনুচ্ছেদে রয়েছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা, যা অনুচ্ছেদ 25-এ রয়েছে। তাহলে উত্তর কি হবে? অনুচ্ছেদ 25। বাকিগুলি যেমন 22, 23, 24 আমি আপনাদের খুব মজার টেকনিক দিয়ে পড়িয়েছি। দেখেন, অর্থাৎ বিচারের স্বাধীনতার কথা রয়েছে অনুচ্ছেদ 22-এ। তারপর অনুচ্ছেদ 23-এ রয়েছে জাতীয় সংস্কৃতির কথা, আর অনুচ্ছেদ 24-এ রয়েছে উপজাতিদের সংস্কৃতির কথা। তাহলে যে কোনো অনুচ্ছেদ আসলে এখন আপনি উত্তর করতে পারবেন। বাংলাদেশের সংবিধানের 13 সংশোধনীর মূল বিষয় কি ছিল? 41তম বিসিএস এর এই প্রশ্ন। 13 সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। উত্তর হবে তত্ত্বাবধায়ক সরকার। এখানে বহুদলীয় ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা, সংসদে মহিলা আসন, এগুলি ভিন্ন কথা। তবে সংসদে মহিলা আসন 50টি মহিলা আসন 17 সংশোধনীর মাধ্যমে 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়েছে? এটি
40তম BCS এর প্রশ্ন। এর উত্তর হচ্ছে পঞ্চম সংশোধনী। 1975 সালের 15ই আগস্টের পর সামরিক সরকারের যে বৈধতা দান, যে অপব্যবহার করা হয়েছে তাকে বলা হয়েছে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে? এটি আমরা মোটামুটি সবাই জানি, একটি মুখস্থ প্রশ্ন। 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন গঠনের উল্লেখ আছে? এই প্রশ্নটির উত্তর একটু আগেই দিয়েছি, 137 নং অনুচ্ছেদ। প্রদত্ত অপশনের ক 135, এই অনুচ্ছেদে রয়েছে অসামরিক কর্মকর্তাদের বরখাস্ত। অনুচ্ছেদ 136 যেখানে রয়েছে কর্মবিভাগ গঠন, আর 137 PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এর গঠনের কথা রয়েছে, এবং 138 নং অনুচ্ছেদ যেখানে এই পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগের কথা বলা হয়েছে। তাহলে উত্তর হবে কি 137। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? 40তম BCS এর এই প্রশ্ন। এটি একটি মানবাধিকার সংস্থা, কারণ আইন ও সালিশ কেন্দ্র কখনোই সামাজিক, ধর্মীয় কিংবা আর্থিক হতে পারে না। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? আমাদের একটু আগের আলোচনায় অনুচ্ছেদ 22 ছিল, যেখানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি ছিল, অর্থাৎ আমি বলেছি বিচারের স্বাধীনতার কথা। তাহলে উত্তর হবে অনুচ্ছেদ 22। এবং অনুচ্ছেদ 23 আপনাদের সাথে একটু আগেই কথা বলেছি যে অনুচ্ছেদ 23 হচ্ছে, অর্থাৎ প্রদত্ত অপশনে ক, জাতীয় সংস্কৃতির কথা উল্লেখ রয়েছে। আর অনুচ্ছেদ 24ও আপনাদের সাথে একটু আগে আলোচনা করেছি, যেটা উপজাতিদের সংস্কৃতির কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 21-এ রয়েছে নাগরিকের কর্তব্য, অর্থাৎ সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে, অনুচ্ছেদ 21A। তাহলে উত্তর কি হবে? অনুচ্ছেদ 22। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে? এখানে প্রদত্ত অপশন ধারা 26, ধারা 27, ধারা 28, ধারা 11। আমরা একটু যদি অ্যানালাইসিস করি, একটু শেষ থেকে যদি আলোচনা করি, ধারা 11। আমরা জানি যে 11 অনুচ্ছেদে কি আছে। আমাদের সংবিধানের যে মূল নীতি, অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা, আমাদের অনুচ্ছেদ 8-এ রয়েছে মূলনীতি, 9-এ রয়েছে জাতীয়তাবাদ, 10-এ রয়েছে সমাজতন্ত্র, আর 11-তে রয়েছে গণতন্ত্রের কথা, অর্থাৎ ধারা 11 এখানে রয়েছে গণতন্ত্রের কথা। তাহলে এটি উত্তর হবে না, কারণ প্রশ্নে আমাদের গণতন্ত্রের কথা বলা হয়নি, বলা হয়েছে কি সকল নাগরিকের অধিকার সমানের কথা। প্রদত্ত অপশনে ধারা 28 যেখানে ধর্মীয় বৈষম্যর কথা বলা হয়েছে, তাহলে এটিও উত্তর হবে না। ধারা 27, এই ধারায় বলা হয়েছে সকল নাগরিকের অধিকার সমানের কথা, তাহলে উত্তর হবে ধারা 27। আর প্রদত্ত অপশনে ধারা 26 যেটি মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিলের কথা বলা হয়েছে। ধারা 26-এ বলা হয়েছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল। তাহলে আমরা এটি উত্তর নিতে পারছি না, উত্তর এটি ধারা 27। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল 38তম BCS এর এই প্রশ্নের উত্তর আপনাকে মুখস্থ রাখতে হবে। মেয়াদকাল হচ্ছে 5 বছর। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? 38তম BCS এর এই প্রশ্ন। অপশন ক, রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা, অবশ্যই এটা কর্তব্যের মধ্যে পড়ে। শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেওয়া, এটি নাগরিকের কর্তব্য না। দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়া, এটি নাগরিকের কর্তব্য না। রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া, এটিও নাগরিকের কর্তব্য নয়। এর উত্তর কি হবে? রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। অর্থাৎ নাগরিকের দায়িত্ব অনেক কিছুই আছে, কিন্তু প্রদত্ত অপশনের উত্তর কি হবে? রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? একদম মুখস্থ প্রশ্ন, 60টি তফসিল আছে। আপনাদের বেসিকের মধ্যে 60টি তফসিলই পড়ানো হয়েছে, একটু দেখে নেবেন। উত্তর খ, 60টি।
বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত? 37তম বিসিএস এই প্রশ্ন আসার অন্যতম কারণ ছিল ক্যাডার সংখ্যা আগে 28 থাকলেও এই বিসিএস এর ঠিক কিছুদিন আগেই ক্যাডার সংখ্যা হয় 27, যদিও বর্তমান সংখ্যা 26। তাহলে উত্তর কি হবে? 26। কিন্তু এই 37তম বিসিএস এর এই প্রশ্ন যখন হয়েছিল তখন উত্তর ছিল 27, বর্তমান 26। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? এটির ব্যাখ্যা 2বার দিয়েছি, আর দেওয়া হবে না। 137 নং অনুচ্ছেদে। তাহলে উত্তর 137। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল আপনাদেরকে পড়িয়েছি, প্রদত্ত অপশনের 117 নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। আমি এখন এই 4টি অর্থাৎ 110, 115, 120 প্রতিটার উত্তর দিতে চাচ্ছি না, কারণ বেসিক আলোচনা করেছি। তারপরেও যদি মনে করি যে এই অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেখানে ব্যাখ্যা প্রদান করব। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 34তম বিসিএস এ আসা এই প্রশ্নের উত্তর হবে 7 মার্চ 1973। অবশ্যই আপনাকে এগুলো মুখস্থ রাখতে হবে। বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে? এটিও আপনাকে মুখস্থ রাখতে হবে, তবে নজর রাখতে হবে যেন উত্তর চেঞ্জ না হয়, অর্থাৎ আপনাকে আপডেট থাকতে হবে। এখন পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? ঘুরে ফিরে আবার সেই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছি এবং আপনাদের এই প্রশ্নের উত্তর জানা। 137 নং অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? প্রদত্ত অপশনের 28-এর 2 নং অনুচ্ছেদে এই কথাটি বলা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? অপশনে 6-1, 6-2, 7-8। 7-এর ব্যাখ্যা একটু আগে দিয়েছি, সংবিধানের প্রাধান্যর কথা। 8-এর কথা বলেছি, মূলনীতির কথা। এবার 6-1 আর 6-2 এর মধ্যে উত্তর হওয়ার কথা। আপনাদেরকে পড়িয়েছি প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। তাহলে 5-6-6-2 রাজনাগরিক বাঙালি। 5-এ আছে রাজধানীর কথা, 6-1-এ নাগরিক, 6-2-এ বাঙালি। অর্থাৎ এখানে নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন, এটি রয়েছে 6-2 নং অনুচ্ছেদে। উত্তর খ। দেখেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? দেখেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27, 28, 30, 47। প্রদত্ত অপশন অনুযায়ী উত্তর হবে ক, 27। 28 আমরা জানি যেখানে ধর্মীয় বৈষম্যর কথা বলা হয়েছে। 30 বিদেশি খেতাব নিষিদ্ধের কথা বলা হয়েছে। 47-এ বলা হয়েছে সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? তাহলে এর ব্যাখ্যা আমরা আর দিতে চাচ্ছি না, অনেকবার এর ব্যাখ্যা দিয়েছি। উত্তর 137। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? অপশন ক 25 হবে না, আপনারা জানেন বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির কথা বলা হয়েছে। অপশন 28 যেখানে বর্ণিত রয়েছে এই কথাগুলি, অতএব উত্তর হবে 28। 40 পেশাবৃত্তির কথা বলা হয়েছে, আর 42-এ বলা হয়েছে সম্পত্তির অধিকারের কথা। অতএব অপশন খ, উত্তর 28। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? 21তম বিসিএস এর প্রশ্ন। জরুরি অবস্থা ঘোষণা, মহিলাদের জন্য সংসদের আসন সংরক্ষণ, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। অপশন ক জরুরি অবস্থা ঘোষণা, এটি ছিল দ্বিতীয় সংশোধনী। আর অপশন ঘ 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান, এটি ছিল প্রথম সংশোধনী। তাহলে উত্তর হবে অপশন ঘ। বাকি দুইটা নিয়ে আলোচনা করলাম না, কারণ মহিলাদের জন্য সংসদের আসন সংরক্ষণ এই বিষয় সংলগ্ন অনেক কথাই আপনাদের বেসিকের মধ্যে বলেছি। আর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
সংক্রান্ত আর্টিকেলটি আপনাদেরকে পড়ানো হয়েছে। তাহলে উত্তর হবে ঘ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? দেখেন, আমি একটু আগেও আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি এবং টেকনিক পড়িয়েছি, ক্লাসেও পড়িয়েছি। উগ্র শাখা কা কার্যক্রম, তাহলে ডিসেম্বর, 16ই ডিসেম্বর। একটু মিলিয়ে নেবেন, 16ই ডিসেম্বর 1972। এগুলি ভুল করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সংবিধানের 212 ধারায় বলা হয়েছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। শূন্যস্থানটি পূরণ করুন। আমরা যদি এখানে আমাদের এই 4টি অপশন বসিয়ে দেখি তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আসলে দেখেন, আমরা যদি এখানে বসিয়ে দেই যে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য, সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার, সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার, সবগুলি লাইনই আমাদের কাছে ম্যাচিং লাগছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 212 ধারায় কি বলেছে, সেই লাইনটি আমাদেরকে বসাতে হবে। 212 ধারায় বলেছে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। অতএব উত্তর হবে ক, জনগণের সেবা করিবার। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? প্রিয় শিক্ষার্থী, এটি আপনাদেরকে আমি পড়িয়েছি এবং মজার টেকনিক দিয়েছিলাম। ওসি নো দে দে, এটি নিয়ে গল্পও বলেছিলাম এবং এখানে দেখিয়েছিলাম 12, 4, 14, 16। তারপরে দেখিয়েছিলাম উগ্র শাখা। মনে করে দেখেন, আমি এটির আর ব্যাখ্যায় যাচ্ছি না। দেখেন, ওসি অক্টোবর, 12ই অক্টোবর উতে উত্থাপন, 4 নভেম্বর গৃহীত, 14ই ডিসেম্বর স্বাক্ষর, 16ই ডিসেম্বর কার্যকর। তাহলে আমাদেরকে এখানে বলেছে কি? বলেছে উত্থাপিত হয় উ, তাহলে 12ই অক্টোবর। তাহলে উত্তর 12ই অক্টোবর 1972। এটি আমাদের অপশন কয়ে রয়েছে। তাহলে উত্তর কি হবে? ক। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা, বৈশিষ্ট্য, বিভিন্ন খণ্ড, 153টি অনুচ্ছেদ, তফসিল, সংবিধান সংশোধন আলোচনা করার পর বিগত দিনগুলোতে বা বিগত সালগুলোতে যে সকল প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসছে তার ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করেছি। মাত্র সব জায়গায় ব্যাখ্যা দেইনি, কারণ যেখানে প্রয়োজন ছিল সেখানেই দিয়েছি, বাকি জায়গাগুলি স্কিপ করার চেষ্টা করেছি। আশা করি সংবিধানের এই বেসিক আলোচনা, তারপর এমসিকিউ আলোচনা আপনার সংবিধানের প্রস্তুতিকে অনেক বেশি এগিয়ে দিবে। আপনার প্রস্তুতি হোক সবার থেকে সেরা, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।